দিনের শেষ প্রহরে প্রকৃতি জুড়ে সন্ধ্যা নামার হাতছানি অদূরে পাখিরা ডানা ঝাপটে ঘরে ফেরার সুর তুলছে। সারাদিন উত্তাপ ছড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটাও মেঘের আড়ে গা ঢাকা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে পশ্চিম আকাশে। সেথায় এখন কাদা মাটির ন্যায় লেপ্টে আছে সিঁদুর রঙা এক ফালি নিয়ন আলোর ছটা। আর তো কিছুক্ষণ, তারপর নিকষ আধারে তলিয়ে যাবে ধরণী। সন্ধ্যার আয়োজনটা আজ কৃতিক কুঞ্জে বেশ ঘটা করেই পালন করা হচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে ডাইনিং টেবিল ভরে উঠেছে নানান রকম সুস্বাদু নাস্তার বরে। অর্ণব, এলিসা, তার ক্যাথরিন সেখানে বসে বসে পাকোড়া চিবোচ্ছে। অরু আর সার উপস্থিত, তবে ওদের মনটা ভালো নেই। নীল আকাশে ভারী মেঘের ঘনঘটার মতো কালো হয়ে আছে ওদের মুখশ্রী। ওর মুখটা মলিন করে সেই তখন থেকে শূন্য চোখে গালে হাত দিয়ে বসে আছে দেখে এলিসা খেতে খেতে সুদ হলো। এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ কালো কেন? নিশ্চয়ই যে কি কিছু বলেছে। অরু জোরপূর্বক হেসে জানালো, তেমন কিছু নয় আপু, আসলে আপাকে খুব মিস করছি। সব সময় সব পরিস্থিতিতে একসাথে ছিলাম আমরা দু বোন, অথচ এখন দেখো আজ 3 দিন হয়ে গেল আপা শ্বশুর বাড়িতে পড়ে আছে। মনে মনে বলল, তোমাদের যে কে আর কি বা বলবে, সে তো আমার সাথে কথাই বলে না সেই বিয়ের দিন থেকে। ওর কথায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা করুণ সুরে বলে, তা ঠিক বলেছ, অনুকে তো আমরাও মিস করছি। তার উপর বৌভাতের দিন আমরা গেলেও জেকে তো তোমাকে যেতেই দিল না। আর বৌভাতের দিনের কথা মনে পড়তে আরো এক দফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুর চিত্ত চেয়ে। সেদিন শুধু শুধু কৃতিক ওকে যেতে দিল না। বউ ভাতের দিন অনুর কাছে যেতে না দেওয়ার দুঃখটা মাথা ছাড়া দিয়ে উঠতে অরু ডুব দিল সেদিনের ঘটনায়। একে একে মনে পড়তে লাগলো কৃতিকের বিরক্তিকর কর্মকাণ্ডগুলো। বৌভাতের আয়োজনে সামিল হতে একে একে কৃতিক কুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো অতিথিদের গাড়ির বহর। একেবারে শেষ যে গাড়িটা পড়ে রইল সেটাতে আপাতত ওঠার প্রস্তুতি নিচ্ছিল সায়র, অর্ণব, এলিসা, ক্যাথরিন আর অরু। কালকের কাহিনীর পর অরুর যে বৌভাতে যাওয়ার খুব ইচ্ছে তেমনটা নয়, কিন্তু সবার জোরাজোরিতে আর অনুকে এক নজর দেখার স্পৃহার দরুন নিজেকে আর দমিয়ে রাখতে পারল না অরু। না গেলে নিশ্চয়ই আপা মন খারাপ করবে, সেই ভেবেই আপার মন খারাপকে নিষ্ক্রিয় করে দিতে অগত্যা রেডি হয়ে অরু বেরিয়ে পড়লো সবার সাথে। সার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করতে করতেই পেছনে তাকিয়ে বলল, সবাই এসেছে তো? অরু তখনও ওঠেনি। ভারী সুতোর কাজ করা আসলো ফুল স্লিভ ফুল নেক গাউনটা সামলে আসতে ধীরে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে, তোরা চলে যা, ও যাবে না। আগন্তুকের কথায় অরু বিস্ফোরিত নয়নে পেছনে দেখলো বাসায় পরা সফেজ রঙা ওভারসাইজ টি শার্ট আর ওভারসাইজ খাকি ট্রাউজার পরে এলোমেলো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। এক হাত পকেটে গুজে অন্য হাতে ধরে রেখেছে আইপ্যাড আর কানে হেডফোন। নির্ঘাত ডার্ক রোমান্টিক অডিও বুকই শুনছিল। চোখ ছোট ছোট করে ভাবছে অরু, মনে মনে বলছে, সারাদিন হেডফোন লাগিয়ে এসব শুনবে আর আমার উপর ভুলভাল এক্সপেরিমেন্ট প্রয়োগ করবে, খারুস লোক একটা। সে যাই হোক, কিন্তু এখন উনি কি বলল? অরু ভাবনা শুধু ছিল এলিসার রুদ্ধ আওয়াজে। ও কৃতিকের কথার পাশে খেকিয়ে উঠছে বলল, যাবে না মানে? আমরা সবাই যাচ্ছি, তাহলে ওরও কেন যাবে না? কৃতিক শান্ত স্বরে বলল, কারণ আমি যাচ্ছি না, আমার অনেক কাজ রয়েছে পেন্ডিং। এবার সায়র গলা উঁচিয়ে বলল, তোর কাজ তুই কর গিয়ে, ওকে কেন যেতে দিবি? সায়রকে তীক্ষ্ণ চোখে ভস্ম করে দিয়ে কৃতিক সবার উদ্দেশ্যে বলে, আমি যেহেতু যাচ্ছি না সেহেতু আমার বউয়েরও যাওয়া হচ্ছে না। তাছাড়া আমার অরুর সাথে দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল। কৃতিকের এহেন ঘুরানো পেঁচানো কথায় কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস দেখালো না। আবার প্রশ্ন করতে গেলে সবার সামনে কি জানি কি ঠাস করে উত্তরে দিয়ে বসে, তখন আবার মান সম্মানের প্রশ্ন। তার চেয়ে ইজ্জত বাঁচিয়ে চলে যাওয়াই উত্তম। যার বউ তার কাছেই বরং থাকুক। অরু কোনো মতামত না নিয়ে সবার চোখের পলকেই ফুস করে বেরিয়ে গেল। চলতি গাড়িটার দিকে নিষ্প্রভ চোখে চেয়ে থেকে ভারাক্রান্ত আওয়াজে অরু বলে উঠছে, এটা কি হলো? আপা তো রাগ করবে। এটা কি করলেন আপনি? অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না। উঁচু ও অরুর কবজি চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল দোতলার নিজের রুমে। পুরো কৃতিককুঞ্জ খালি পড়ে আছে, একটা সার্ভেন্ট অবধি অবশিষ্ট নেই। সবাই রওনা করেছে বৌভাতের অনুষ্ঠানে। বাড়িতে রয়ে গেছে শুধু কৃতিক আর অরু।
এত বড় বাড়িটা শুধু হুট করে ফাঁকা হয়ে যাওয়ায় অরুর গা ছমছম করছে। তার উপর কৃতিক এমন টানা হ্যাঁচড়া করছে দেখে অরুর এবার সত্যি ভয় গা শিউরেই উঠল। ও নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা চালিয়ে কাইকুই করে বলে উঠে, পারুন না, লাগছে আমার। কৃতিক রুমে এনে দরজায় ছিটকিনি লাগে, তবে অরুর হাত ছাড়লো। অরু দম নিল না, ব্যথাতুর হাতটা অন্য হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি হয়েছে, যেতে দিলেন না কেন? কৃতিক নিজের এক ভ্রু উঁচিয়ে বলল, কালকের ঘটনার পরেও আমার কাছে কৈফিয়ত চাইতে আত্মা কাঁপছে না তোর? অরুর মেজাজটা বিগড়ে আছে। একে তো আপার সাথে দেখা হওয়ার সুযোগটা মাটি, তার উপর কৃতিকের এমন জোর জবরদস্তি, আর এই মুহূর্তে বিগড়ানো মেজাজটাকে সামলে নেওয়ার কোনো ইচ্ছে নেই ওর। অজ্ঞতা নিজের নাকটা শিকই তুলে ছাজে উঠে অরু বলে, না, কাঁপছে না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর সাথে কথা বলতে কারোর আত্মা কাঁপে শুনেছেন কখনো? কৃতিক বুঝলো ওর দুর্বলতা অরু ভালো মতো রপ্ত করেছে। কিভাবে কথা এগুলো কৃতিক দবে যাবে সেটা অরু শিখে গিয়েছে। তাই ওর সাথে তর্কে না গিয়ে কৃতিক কথা ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব হাবিজাবি পোশাক এক্ষুনি চেঞ্জ কর, রাগ লাগছে আমার। অরু ত্যক্ত গলায় বলল, চেঞ্জ করার জন্য হলেও তো রুমে যেতে হবে, যেতে দিন। না, এখানেই কর। কি? অরুর হতবিহ্বল মুখের পানে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য কৃতিকের ঠোঁটের আগায় খেলে গেল এক চিতে কপট হাসি। এই ভীত হরিণীটাকে ভরকে দিতে ওর বেশ ভালো লাগে, কিন্তু পরক্ষণেই গতকাল অমিত অরুকে স্পর্শ করেছে, সেই দৃশ্যটা মানসপটে ভেসে উঠতে সঙ্গে সঙ্গে চল শক্ত হয়ে এলো কৃতিকের। ও কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চুলের পেছন থেকে অরুর সরু ঘাড়টা চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গাঢ় গলায় বলল, উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। আমি তোকে আদর সোহাগ করার জন্য ড্রেস চেঞ্জ করতে বলিনি। অবশ্য আমার আদর তুই ডিজার্ভও করিস না। কথা শেষ করে অরুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃতিক। কৃতিক প্রচণ্ড রাগে বোম হয়ে আছে, ব্যাপারটা বুঝতে পেরে অরু নিচু স্বরে বলল, এখানে পরবোটা কি? জামা কাপড় তো সব রুমে। কৃতিক স্টাডি টেবিলে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে বলল, ক্লজেটে অনেকগুলো ওভারসাইজ টি শার্ট আছে, যেটা ইচ্ছে পর। তৎক্ষণাৎ অরু চোখ পাকিয়ে বলে উঠছে, এই আপনি কি পাগল? এটা আপনার ক্যালিফোর্নিয়ার বাড়ি নয় যে চাইলেই আমি আপনার হাঁটু সমান টি শার্ট পরে ঘুরে বেড়াবো। এটা কৃত্তিক কুঞ্জ, বাংলাদেশের কৃত্তিক কুঞ্জ। কৃতিক ল্যাপটপ স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখে জবাব দিল, বাড়িতে কেউ নেই, যা বলছি চুপচাপ তাই কর। অরু জানে কৃতিকের জিদের কাছে ওর হার মানতেই হবে, তাই অযথা কথা না বাড়িয়ে নিজের সময় আর এনার্জি খরচও করলো না। ও আর ক্লোজেট খুলে বড় দেখে একটা সাদা টি শার্ট নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। অরু যখন বেরিয়ে এলো তখনও কৃতিক আগের ন্যায় স্টাডি টেবিলেই বসে আছে। অরুর পায়ের আওয়াজে এক ঝলক ওর দিকে তাকিয়ে কৃতিক বলে, তুই কি প্ল্যান করে আমার সাথে ম্যাচিং কালারের টি শার্ট পরেছিস নাকি? এইসব প্ল্যান করে থাকলে ভুল করেছিস। তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই, এখন দাঁড়িয়ে না থেকে চুপচাপ পড়তে বস। কৃতিকের শেষ কথায় অরু যেন আকাশ থেকেই পাতালে পড়লো। কপালে বিরক্তির 101টা ভাঁজ টেনে নাকটা চুড়োয় তুলে অরু বলল, পড়তে বসবো মানে? কৃতিক নির্লিপ্ত গলায় বলে, এত অবাক হওয়ার কি আছে? আমি ছিলাম না বলে পড়াশোনার 12টা বাজিয়েছিস। এখন থেকে এসব একাডেমি যাওয়া বন্ধ। অমিতের মতো নোভেলিস্ট হওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেল। অমিত কিংবা ওর পেশা সব কিছু থেকে 100 হাত দূরে থাকবি তুই। অ্যাম আই ক্লিয়ার? এখন পড়তে আয়। আজকের লেসনের উপর কিছু অ্যাসাইনমেন্ট দেবো তোকে। কাম হিয়ার। অরু নির্লিপ্ত মুখে এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল। কৃতিক ওর সামনে ল্যাপটপ এগিয়ে দিয়ে নিজেই লেকচার শুরু করে। সময় নিয়ে একে একে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অরুকে বোঝায়। কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটাও বারবার জিজ্ঞেস করে। এভাবেই লেসন দিতে দিতে কয়েক ঘন্টা অতিবাহিত হলে কৃতিক অরুকে কিছু শর্ট কোয়েশ্চেন সলভ করতে দিয়ে নিজে পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়। কৃতিক অন্যদিকে খেয়াল দিয়েছে সেটা বোধগম্য হতে অরু এগিয়ে এসে কৃতিকের সামনে চেয়ারটাতে বসে ওর দিকে ঝুঁকে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে কৃতিক বলে, খবরদার, একদম কাছে আসবি না আমার। যা বলার দূর থেকে বল। অরু দীর্ঘশ্বাস ছড়ে কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে মুখ কাঁচুমাচু করে বলল, দেখুন, আমার ইকোনমিক্স পড়তে একটু ভালো লাগে না। সত্যি বলছি, আমি বাংলা সাহিত্য পড়তে চাই।
ওর কথাটা বোধহয় মোটেও ভালো লাগেনি কৃতিকের। ও নিজের হাতে থাকা পেপার ওয়েটটা মুঠিতে নিয়ে জলশক্ত করে বলে, তুই বলতে চাইছিস আমার সাবজেক্ট নয় বরং অমিতের সাবজেক্ট তোর ভালো লাগে তাই তো? অরু তড়িৎ গতিতে না সূচক মাথা নাড়ি উদ্বিগ্ন গলায় বলে, না না না, তেমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন। কিন্তু ইকোনমিক্স। হয়েছে, আর বলতে হবে না। এইটুকুতেই অনীহা ধরে গিয়েছে আমার প্রতি। সারা জীবন থাকলে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবি। কৃতিকের কথায় অরু বারবার না সূচক মাথা নাড়ে, কিন্তু কৃতিকের জিদ তো কুঞ্জুরি পাকিয়ে বেরিয়ে চলেছে। ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে অরু ওর সাবজেক্ট রিজেক্ট করে অমিতের সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে। হাউ ডেয়ার শি! কৃতিক মেজাজ ছাড়িয়ে অরুকে তৎক্ষণাৎ রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। কৃতিকের এমন হুটহাট রেগে যাওয়াতে এই মুহূর্তে অরু নিজেও বেশ বিরক্ত। তাই ওকে আর আগ বাড়িয়ে ডাকতেও গেল না। অরু চুপচাপ হাঁটু সমান টি শার্টটাকে আরেকটু টেনে টুনে নিচে নামিয়ে লম্বা চুলগুলো চুড়ো করে বাঁধতে বাঁধতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। আড়মোড়া ভেঙে অরু যখন ঘুম থেকে জাগে তখন সূর্য মাঝ আকাশে। জানলা গলিয়ে দুপুরবেলার তির্যক সূর্য রশ্মি এসে শরীরে আছড়ে পড়তেই চোখ মুখ কুঁচকে গেল অরুর। সেই যে তখন কৃতিকের রুম থেকে ফিরে শুয়েছিল, তারপর কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে তা আর টের পায়নি অরু। যখন টের পেল তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। কৃতিক আশেপাশে কোথাও নেই, তবুও কৃতিকের মাস্কি সুবাসটা চারিদিকে ফুরফুর করছে। কোথাও থেকে ভেসে আসছে সুঘ্রাণটা। তার উৎস খুঁজতে গিয়েই অরুর খেয়াল হলো যে কৃতিকের টি শার্ট পরে আছে ও। পরক্ষণে নিজের শরীরের দিকে তাকে মুচকি হাসে অরু। কেন যেন এই টি শার্টটা পরেই মনে হচ্ছে কৃতিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর এই গন্ধটা ভাবতে ভাবতেই গলার কাছে থেকে টি শার্টটার টেনে নাকে ছোঁয়ালো অরু। এটা বোধহয় আজকালই পড়েছে কৃতিক, ওই জন্যই এত সুন্দর ম্যানলি সুঘ্রাণ বেরোচ্ছে। সিগারেট, আফটার শেভড, স্যান্ডালউড পারফিউম, শুকিয়ে যাওয়া ঘাম সবটা মিলে মিশে এক অকৃত্রিম নেশাতুর প্রভাব বিস্তার করে অরুর মস্তিষ্কে। নিউরনে নিউরনে রিতমা ছাড়ে। কৃতিকের জন্য পাগল পাড়া অনুভূতি জোয়ারে উগরে দিতে অরু বোধহয় এতটুকুই যথেষ্ট। অষ্টাদশীর প্রথম প্রেম বলে কথা, আবেগ তো টইটুম্বুর হবেই। অরু এসে ভেবে ভেবেই আর সময় নষ্ট করে না, কারণ কৃতিকের কথা ভাবতে বসলে ওর দিন পেরিয়ে রাত ঘনাবে, তবু এই মানুষটাকে ভালোবাসার কোনো কারণ মাথায় আসবে না ওর। এমন ছন্ন ছাড়া বদমেজাজি মানুষকে কেউ ভালোবাসবে অরু ছাড়া? প্রকট গর্ববোধ মনে মনে নিজের পিঠ চাপড়ালো অরু। তারপর জামা কাপড় পাল্টে নিচে গিয়ে যোগান দিতে বসলো দুপুরের খাবারের। বউকে রান্না করে নিজ হাতে খাওয়ানোর মতো হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ কৃতিক নয়। হয়তো নিজেও অরুর সাথে জিদ দেখিয়ে না খেয়ে বসে আছে, বসে বসে কাজ করছে। তাই অরুই দ্রুত হাত চালিয়ে ভাত জাল রান্না করে ফ্রিজের লেফট ওভার তরকারিগুলো গরম করলো, আর সাথে কৃতিকের জন্য মিক্সড সালাড বানালো। সব কিছু তৈরি করে অরুর খাবার দাবার সব ডাইনিংয়ে সাজিয়ে নিচতলা থেকে টেলিফোন করলো কৃতিকের নাম্বারে। কৃতিক ফোন তুলে রুদ্ধ আওয়াজে বলল, কি চাই? অরু কিছুটা কপটতা অবলম্বন করে নাক টেনে ফুপিয়ে উঠে বলল, আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়ছে, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অরুর বলতে দেরি হলো, কৃতিকের ধরফরিয়ে নিচে নেমে আসতে দেরি হলো না। এমনকি তাড়াহুড়োর পায়ের স্লিপারটাও পরেনি ও। খালি পায়ে দৌড়ে এসে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে কৃতিক উদ্বিগ্ন স্বরে বলে, কি হয়েছে বেবি? কোথায় লেগেছে? আমি ঠিক আছি, কোথাও লাগেনি। অরু মিটপিটিয়ে হাসি আর কথাটা বোধগম্য হতেই কৃতিকের ম্লান হয়ে যাওয়া সুপ্ত রাগটাও পুনরায় ফলফলিয়ে উঠে মস্তিষ্ক জুড়ে ও তৎক্ষণাৎ বাজ পাখির ন্যায় ছো মেরে অরুর গলাটা হালকাই চেপে ধরে আগুন চোখে তাকিয়ে বলে, আমার সঙ্গে এই ধরনের মশকরা করার সাহস কোথায় পেলি তুই? তুই জানিস একটুর জন্য আমার হার্টবিট স্টপ হয়ে গিয়েছিল। আমি কয়েক সেকেন্ড আগেও এটা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিলাম যে কতখানি কেটে গেল তোর। কাটা জায়গা থেকে ঠিক কতটা রক্ত ঝরছে, আর তুই কিনা আমার সাথে এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে মশকরা করছিস। হাউ ডেয়ার ইউ অরু! অনেক সাহস বেড়ে গিয়েছে তোর। কৃতিকের বরফ কেটে ফেলার মতো ধারালো কথায় শুষ্ক ঢোক গিল অরু। কোনো মতে সাহস জুগিয়ে মিনমিনিয়ে বলল, খেতে ডাকলে তো জীবনেও আসতেন না, তাই এভাবে ডেকেছি।
অরুর কথায় কৃতিক এবার আরও রেগে গেল। রাগে ফুসফুস করে বলে উঠল, আমার দুর্বলতা নিয়ে টানাটানি করা বন্ধ কর অরু। আই হেট বিট্রে। কথা শেষ করতেই খাবার টেবিলে চোখ আটকে গেল কৃতিকের। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ ওরা দুজন একজনও কিছু খায়নি এখনো। অরু অভুক্ত, সেটা মাথায় আসতে অরুর গলাটা ছেড়ে দিয়ে ওকে নিয়ে বেসিনে চলে যায় কৃতিক। অতঃপর অরুর ঘমার্ত মুখটা পানি ঝাপটা দিয়ে নরম স্বরে বলে, আর কখনো এমন মস্করা করিস না হার্টবিট। আমাকে মানাতে তোর নিজেকে নিয়ে মিথ্যে কথা বলার প্রয়োজন নেই। সময় হলে আমি নিজেই মেনে যাব। তোকে ছেড়ে কোথাও যাব আমি? কোথায় যাব আমি বল? তোকে ছেড়ে কোথায় যাব আমি বল? তুই ছাড়া কেই বা আছে আমার? সেদিনের কথাগুলো ভেবে আরেক দফা দীর্ঘশ্বাস ছাড়ল অরু। কৃতিক তখন কথা দিয়েছিল মেনে যাবে আর রাগ করে থাকবে না, কিন্তু কিসের কি? এখনো অরুর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না কৃতিক। যতটুকু বলে সেটুকু ধমকের সুরে। সত্যি বলতে অরু শুধুমাত্র অনুকে নয়, কৃতিককেও মিস করছে। ওর ভালোবাসাগুলো ভীষণ মিস করছে। অর্ণব অরুর মলিন মুখের দিকে চোখ সরিয়ে শায়রের দিকে চাইল। শায়রের একই হাল। কয়েক সেকেন্ডে অন্তর অন্তর খালি ফুসফাস দীর্ঘশ্বাস ছাড়ছে ছেলেটা। অর্ণব পাকোড়া ভর্তি মুখে নিয়ে শায়রের দিকে সুক্ষেপ করে অস্পষ্ট আওয়াজে শুধল, অরুর না হয় অনুর জন্য মন খারাপ। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, এখন দু বোন দু বাড়িতে। কিন্তু তোর কি হয়েছে? তোর ভারী নিঃশ্বাসের আওয়াজ তো উপরওয়ালারও মনে লেগে যাবে বলে মনে হচ্ছে। অর্ণবের কথার পাশে শায়র বুক ভার করা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগে হুড়মুড় করে সদর দরজা ঠেলে অন্দরমহলে প্রবেশ করে কৃতিক আর আজমেরি শেখ। ওদের পেছন পেছন প্রত্যয় ও এসেছে। তাদের সবার বেশভূষা আর হাতের ফাইলপত্র দেখে মনে হচ্ছে মাত্রই অফিস থেকে ফিরল তারা। তবে আজমেরি শেখ আর কৃতিক দুজনের চোখ মুখ গম্ভীর হয়ে আছে। দুজনার তীক্ষ্ণ চোখ দেখে মনে হচ্ছে পার্সোনাল দুজনকে কাঁচা চিবিয়ে খেতে। আর ওদের মধ্যে চাপা পড়ে প্রত্যয় অসহায়ের মতো শুধু এদিক ওদিক তাকাচ্ছে। ভেতরে প্রবেশ করে দুজনার চোখের দিকে কঠিন দৃষ্টিপাত করে দুজনই বড় বড় পা ফেলে দুই দিকে সিঁড়ি দিয়ে তরতরি উপরে চলে গেল তারা। নিজের মা আর স্বামীর এমন স্নায়ুযুদ্ধ দেখে অরু হকচকে উঠছে। সাহসা দৌড়ে এসে প্রত্যয়কে উদ্দেশ্য করেই বলে উঠছে, কি হয়েছে প্রত্যয় ভাইয়া, সব ঠিক আছে তো? প্রত্যয় বিরক্তিতে ছিড়পিড়ে উঠছে, চেঁচুক গলায় পড়ল, এই যে অরু, তোমার মা আর তোমার বরকে সামলাও। প্রতিদিন মিটিংয়ে তারা টেন্ডার নিয়ে একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। জামাই শাশুড়ি যদি একটু হলেই একজন আরেকজনের পেছনে লেগে যায়, তাহলে অন্য শেয়ার হোল্ডাররা কি করবে শুনি? মাঝখান থেকে আমি বেচারা সবকিছু সামলাতে সামলাতে টেনশনে ভর্তা হয়ে যাচ্ছি। এদের টেনশনে টেনশনে আমি যদি অ্যাটাক ফ্যাটাক করে ফসি, তাহলে তোমার আপার কি হবে বলো তো? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি তো প্রত্যয় ভাইয়া এই বয়সে পটল তুললে আপার কি হবে? তার উপর আপা যদি শোনে প্রত্যয় ভাইয়ার মৃত্যুর পেছনে একমাত্র দায়ী তার ছোট বোনের একমাত্র স্বামী জায়ান কৃতিক চৌধুরী, তাহলে তো সব সম্পর্ক শেষ। কি ভাবছো? প্রত্যয় ডাকে চম কেটে গেল অরুর। ও তৎক্ষণাৎ সাবধানে প্রশ্ন ছুড়ে বলে, মায়ের কি হয়েছে? প্রত্যয় বলল, শেয়ার হোল্ডারদের দুটো টেন্ডারই কৃতিক ভাই পেয়েছে। নতুন জয়েন করে একই সাথে দুটো টেন্ডার পাওয়া মুখের কথা নয় অরু, অনেক খাটুনির কাজ। কৃতিক ভাই কষ্ট করেছে, দিনরাত খেটেছে, কিন্তু মা এটাকে পজিটিভলি নিচ্ছে না। টেন্ডারগুলো যাতে হাতছাড়া হয় সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন মা, যা পরবর্তী কৃতিক ভাইয়ের কানেও চলে এসেছে। ওই জন্যই আর কি। অরুকে আর খুলে বলতে হলো না, ও যা বোঝার বুঝে গিয়েছে। ব্যক্তিগত জিত এখন কোম্পানির কাজকর্ম প্রকাশ পাচ্ছে। আজকাল এসবের জন্য অরু নিজেকেই সবচেয়ে বেশি অপরাধী মনে হয়। কেন যে ভালোবাসতে গেল জায়ান কৃতিককে? আচ্ছা, অরু না ভালোবাসলে জায়ান কৃতিককে ওকে ছেড়ে দিত? ভাবছে অরু ভাবনার ছেদ ঘটে। ওপরতলা থেকে কৃতিকের ডাকে, বেবি, এক গ্লাস ঠান্ডা পানি। অরু উপরের দিকে তাকে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। আজ প্রায় 3 দিন পর কৃতিক আবারও ডাকছে অরুকে, যার ফলে বুকের ভেতরটাতে শীতল ঠান্ডা স্রোতই বয়ে গেল ওর। একটু আগে সন্দেহ দোটানা সবকিছু মুহূর্তেই হাওয়ায় উবে গেল। পাছে এসে জড়ো হলো একরাশ স্বস্তি আর ব্যাকুলতা। কৃতিক ডাকছে, তার মানে রাগ পড়েছে। কথাটা ভেবে অরু আর অপেক্ষা করে না, পানি নিয়ে সোজা চলে যায় উপরের ঘরে। তবে রুমে কৃতিককে এসে পায় না অরু।
ওয়াশরুম থেকে পানির কলকল আওয়াজ বেরোচ্ছে। মনে হয় শাওয়ার নিচ্ছে কৃতিক। তাই বেডসাইড টেবিলে পানির গ্লাসটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ও। সেই সন্ধ্যা যে বেলাতে একটুখানি চোখের দেখা হলো, তারপর আর কোনো খোঁজ নেই কৃতিকের। এখন মাঝরাত, মেঘের চাদরে ঢাকা পড়েছে শুক্লপক্ষের চাঁদ। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। মা ও সন্ধ্যাবেলাতে দরজায় খিল দিয়েছে। মামিরাও ঘুমাচ্ছে। এলিসা, ক্যাথরিনও ঘুমে বিভোর। ঘুম নেই শুধু অরুর দু চোখে। ও কতক্ষণ পানি খাওয়ার ছলে নিচে আসছে তো কতক্ষণ করিডোরে উকি ঝুঁকি দিচ্ছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এত রাতে কোথায় যেতে পারে মানুষটা? অবশেষে অরুর অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2:30 নাগাদ বাড়িতে ফিরে কৃতিক। কৃতিক ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাগ অভিমান সমস্তটা ভুলে গিয়ে এক ছুটে নিচে চলে আসে অরু। নিচে এসে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়াতেই কৃতিক শান্ত গলায় বলে, ঘুমাসনি? কোথায় গিয়েছেন আপনি? অরুর প্রশ্নে কৃতিক বাধ্য স্বামীর মতো জবাব দিল। বিয়ের আসর থেকে মেয়ে ভাগিয়ে আনতে। কৃতিকের এহেন কথায় অরুর দুনিয়াটা দুলে উঠল। ও তৎক্ষণাৎ হিংস্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে দু হাতে কৃতিকের ডেনিম শার্টের কলারটা খামচে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ঘরে বউ থাকা সত্ত্বেও একটা মেয়ে ভাগিয়ে আনতে লজ্জা করলো না আপনার? একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েছে বলে আপনি এমন একটা কাজ করবেন? নাকি এখন আর আমাকে ভালো লাগে না? আমার মাঝে কি অনুপস্থিত যা ওই মেয়ের মধ্যে আছে? কেন করলেন এটা? জীবন দিয়ে দিব, তবু আপনার ভাগ আমি কাউকে দিব না। জায়ান কৃতিক শুধু আমার। কই সেই হতচ্ছাড়ি? ওকে আজ আমি ঝটা দিয়ে পিটিয়ে বিদায় করব। অরুর এসব কান্নাকাটি আর আহাজারিতে বিরক্ত হয়ে শেষমেশ ওকে একটা রাম ধমক দিল কৃতিক। জাস্ট স্টপ ইট অরু। সেই তখন থেকে বলেই যাচ্ছিস। আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দিয়েছিস, কিভাবে বলবো আমি? কৃতিকের ধমকে কেঁপে উঠল অরু। পরবর্তীতে দ্বিতীয় আর একটা কথাও মুখ থেকে বের করার সাহস দেখালো না, আর শুধু চুপচাপ মাথা নুইয়ে চোখের পানি ফেলছিল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে মানানোর মতো করে বলল, আমি আমার জন্য মেয়ে ভাগাতে চাইনি বেবি। তাহলে? কৃতিকের আর কষ্ট করে অরুর প্রশ্নের উত্তর দিতে হলো না। তার আগেই ওর পেছনে উপস্থিত হলো আরও দুজন ব্যক্তি। অরু কৃতিকের থেকে একটুখানি সরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় সায়র আর নীলিমা হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলিমার পরে লাল চুকচুকে বিয়ের শাড়ি, চোখ দুটো অশ্রুসিক্ত। ওর লাল লাল চোখ দুটো দেখে বুঝে যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। অরু নীলিমার দিকে এগিয়ে গিয়ে হতবাক হয়ে বলল, কি হয়েছে নীলিমার? ওদের পরপরই অর্ণব আর এলিসা ভেতরে প্রবেশ করতে করতে হাসি মুখে বলল, বিয়ে হয়েছে আমাদের শায়রের সাথে। নীলিমা কেঁদে উঠল তৎক্ষণাৎ। আব্বাজান। শায়র হতবাক হয়ে ওর ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে বলল, এখনো আব্বাজান করবে? পালিয়ে এসেছি তো আমরা। ওদের কারোর কথারই আগামাথা বুঝতে না পেরে অরু একই সাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে বলে, এলিসা আপু, তুমি না ঘরে ছিলে? আর নীলিমার তো আজ আকদ হওয়ার কথা ছিল। তাহলে সায়র ভাইয়া? অরুর সকল প্রশ্নকে অগ্রাহ্য করে ওর হাতটা টেনে কৃতিক বলে, সব প্রশ্ন কাল করতে পারবি, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তাছাড়া ওদেরকেও সকাল সকাল ইন্ডিয়ার ফ্লাইট ধরতে হবে। চল এবার। অরুর মাথাটা এমনিতেই ঘুরঘুর করছে। চোখের সামনে সব কিছু জটলা পাকিয়ে আছে। আর কৃতিক কিনা ঘুমোবে। এখন এমন একটা ঘটনার পরে আদৌ ঘুম পায় কারো? আশ্চর্য। ওর তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলে, আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমান, আমাকে কেন টানছেন? কৃতিক চোয়াল শক্ত করে বলল, কেন টানছি বুঝতে পারছিস না? অরুণাক ফুলিয়ে তারা কঞ্চে বলল, না বুঝতে পারছি না, বলুন। কৃতিক এদিক ওদিক তাকিয়ে বলল, উপরে চল বলছি। না, এখানেই বলুন। কৃতিক আর নিজেকে সংবরণ করতেই পারল না। তখনই অরুকে কোলে তুলে নিয়ে উপরে যেতে যেতে সবার মধ্যেই বলে উঠল, তোর জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো তাই। রুমের সামনে এসে কৃতিক দরজা খোলার উদ্দেশ্যে অরুকে কয়েক সেকেন্ডের জন্য কোল থেকে নামালো। অরু সেই সুযোগে কৃতিকের হাতে জোরে কামড় মেরে দৌড়ে পালিয়ে যায়। কৃতিক আজও পণ করে নিয়েছে ও আজ আর অরুকে ছাড়বেই না, কিছুতেই না। তাই কৃতিকও এবার চুপচাপ এগিয়ে যেতে লাগলো অরুর পিছু পিছু। অরু ছুটতে ছুটতে ছাদ চলে এসেছে। কৃতিক নিশ্চয়ই এত রাতে ঘুম বাদ দিয়ে অরুকে তাড়া করে ছাদে চলে আসবে না।
সেই ভেবেই স্বস্তি নিঃশ্বাস নিল অরু। মাঝরাতে আকাশে চাঁদ নেই, আছে কেবল ঝিরিঝিরি মৃদু বাতাস। যে বাতাস এলোমেলো হয়ে উঠছে অরুর এক হাঁটু রেশমের মতো লম্বা চুল। অরু খোলা আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেই না চোখ দুটো খুলে অমনি কোথা থেকে যেন ছুটে এসে ঝড়ের গতিতে অরুকে চেপে ধরে ও ঠোঁটের মাঝে বারবার দাঁত বসিয়ে দিল কৃতিক। আকস্মাৎ তীব্র ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল অরু। তড়িৎ বেগে দু হাতে খামচে ধরল কৃতিকের শার্ট। একেবারে অরুর ঠোঁট থেকে কয়েক ফোঁটা রক্ত পান করে তবেই ওকে ছাড়ল কৃতিক। ছাড়া পেয়ে ইতিমধ্যে ফুলে ঢোল হয়ে যাওয়া ঠোঁটে হাত ছুঁয়ে অরু আতঙ্কিত স্বরে বলল, কি করেছেন এটা? রক্ত বেরোচ্ছে কেন? কৃতিক কপট হেসে বলল, কি ভেবেছিলি ছেড়ে দিব? অরু অভিমানী গলায় বলল, আপনি কখনো ছাড় দিয়েছেন আমাকে? সব সময়ই তো ব্যথা দিতে থাকেন। কথা শেষ করে অন্যদিকে ঘুরে চোখ মুছল অরু। কৃতিক ওর সংস্পর্শে এসে দাঁড়িয়ে অরুর খোলা চুলে চুমু খেয়ে ওর মাথার উপর নিজের চিবুক ঠেকে শান্ত গলায় বলল, আর আদর করি না বুঝি? অরু জবাব দেয় না। কৃতিক অরুকে ঘুরিয়ে ওর দুগালে চুমু খেয়ে বলে, আমি মেরেছি, আবার আমি আদর করে দিচ্ছি। আর কোথায় কোথায় মেরেছিলাম বল? সব আদর আজ একসাথে পুষিয়ে দেব। অরু কৃতিকের সুঠাম বুকে ধাক্কা মেরে বলে, লাগবে না আপনার আদর, আমি কেউ নই আপনার, যান এখান থেকে। কৃতিক সামান্য ঝুঁকে অরু নাকটা হালকা টেনে দিয়ে বলে, তুই ছাড়া কে আছে আমার? কৃতিকের কথা গায়ে না লাগিয়ে অরু পুনরায় পেছনে ঘুরে দাঁড়ালো। কৃতিক পেছন থেকে ওকে শক্ত গলায় জড়িয়ে ধরে নির্লিপ্ত গলায় বলে, তুই ছাড়া আমার কেউ নেই অরু। তুই ছাড়া আমার পৃথিবীটা মরীচিকার মতো। কোনো আলো নেই, কোনো রং নেই, কোনো সুঘ্রাণ নেই। আমার অরু নেই। আমার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতীক শুধু তুই। আমি পৃথিবীতে খুব একা বলেই হয়তো উপরওয়ালা তোর মাঝে আমার সমস্ত সুখ রেখে দিয়েছে। নয়তো তুই কেন বল? হার্টবিট, আজকে এত কথা তোকে কেন বলছি জানিস? কৃতিকের প্রশ্নে অরু না সূচক মাথা নাড়ল। কৃতিক পুনরায় বলে, কৃতিকের কথা শেষ হতে অরু আচমকা ঘুরে কৃতিকের গলা জড়িয়ে ধরে ঋণের আওয়াজে বলে, কারণ তুই আমার বেঁচে থাকার অঙ্গীকার অরু। তোকে আমি এভাবেই সারা জীবন হৃদয়ের গহীনে আগলে রাখতে চাই। যখন ইচ্ছা হবে দুহাতে তুলে আদর করব। তারপর আবার সযত্নে লুকিয়ে রাখবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে আগলে রাখার দায়িত্ব শুধু আমার। ইভেন আই উইল প্রোটেক্ট ইউ টিল মাই লাস্ট ব্রেথ বেবি, অ্যান্ড আই প্রমিস দ্যাট তুই কেবল হৃদয় উজাড় করে আমাকে ভালোবাসবি। আমার জন্য পাগল থাকবি, যেমনটা আজকে হয়েছিলি। বাকি পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। আমার জীবনে তুই ছাড়া অন্য দ্বিতীয় নারী না কোনোদিন ছিল, আর না কোনো আসবে। জায়ান কৃতিক, শুধু তোর বেবি, শুধু তোর। আমি তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি। অকারণেই ভালোবাসি। ভালোবাসার এত কারণ লাগে না। তুমি আমার সেই লাগামহীন ভালোবাসা, যে ভালোবাসার গভীরতা আমি চাইলেও কোনোদিন উপলব্ধি করতে পারবো না, কখনোই না। কৃতিক নিজের অধর যুগলের মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে গভীর চুম্বনের তালে বলে, আই লাভ ইউ টু বেবি। ধীরে ধীরে কৃতিকের ভালোবাসার স্পর্শ গভীরতা লাভ করতে ওর ছিটকে দূরে সরে যায়। কৃতিক দুকুতুম এগিয়ে গিয়ে ব্যাকুল কঞ্চে বলে, কি হয়েছে? কাছে আয়। অরু কৃতিকের চোখে চোখ রেখে নাসূচক মাথা নাড়ল। কৃতিক আসল ঘটনা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিভ দিয়ে অদর ভিজিয়ে বলে, ইটস ওকে, মুখে বললেই তো হয়। এত ভয় পাওয়ার কি আছে? আমি কি মানুষ নই নাকি? এখনো পেট ব্যথা করছে? অরু এবারও চুপচাপ নাসূচক মাথা নাড়লো। কৃতিক ওর কপালে চুমু এঁকে দিয়ে বলে, ঠিক আছে, নিচে চলো, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমানোর প্রয়োজন। সকাল সকাল এয়ারপোর্টে এসেছে ওরা সবাই। নীলিমার আব্বাজান ওদের নাগাল পাওয়ার আগেই শাহরের বাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে বেরিয়ে পড়েছে ওরা। ইমিগ্রেশন শেষ করে নীলিমা আর শায়র ভেতরে প্রবেশ করলে বাইরে থেকে দাঁড়িয়ে মুখটা মলিন করে অরু বলে, ইস, দার্জিলিং ভ্রমণে যাওয়া আমার ছোটবেলার শখ, অথচ নীলিমা কত সহজেই চলে যাচ্ছে। কৃতিক পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। অরুর কথা শুনে মাথা তুলে কৃতিক সুত হয়ে, যেতে চাস দার্জিলিংয়ে? অরু কিছুক্ষণ কিছু না ভেবেই হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো। তৎক্ষণাৎ অরুর হাতটা ধরে কৃতিক চট করে বলে উঠছে, চল তাহলে। অরু হতবিহ্বল কঞ্চে বলে উঠছে,
কি বলছেন? পাসপোর্ট নেই, টিকিট নেই, কিভাবে যাব? সব আছে আমার কাছে। কৃতিক এক প্রকার ছুটছে ওর হাতটা ধরে ওরু কৃতিকের সাথে দ্রুত পা ফেলে হাঁটতে হাঁটতেই বলল। আর জামা কাপড়? কৃতিক বলল। যা যা লাগবে সব কিনে দেব, এখন দ্রুত চল, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে। অরু এবার আর ঘাবড়ালো না, দু হাতে শক্ত করে কৃতিকের বলিষ্ঠ হাতটা ধরে সামনে এগিয়ে যেতে যেতে আবদারের সুরে বলল। আমার একটা হ্যাট চাই আর একটা ক্যামেরাও। কৃতিক মৃদু হেসে অরুর কপালে শব্দ করে চুমু খেয়ে বলে, অ্যাজ ইউর উইশ। দার্জিলিং নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা বৃষ্টি ভেজা সবুজে ঘেরা এক অপ্রার্থিব দৃশ্যপট, উঁচু নিচু পাহাড়, সারি সারি চা বাগান, ছোট বড় ঝর্ণা, জানা অজানা বনফুল আর মেঘমল্লার আস্তরণে মুড়িয়ে থাকা এই পাহাড়ি শহরটাকে প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য বললেই খুব একটা ভুল হবে না বইকি। দার্জিলিংয়ের আরও একটি প্রধান আকর্ষণ হলো ব্রিটিশ আমলে তৈরি সেই 80 দশকের কয়লা চলিত টয় ট্রেন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 770 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহরের নামকরণে সুস্পষ্ট কোনো ইতিহাস নেই, তবে লোকমুখে শোনা যায় দার্জিলিং শব্দ থেকেই দার্জিলিংয়ের উৎপত্তি। দরজে মানে বজ্র আর লিং মানে দেশ, এক কথায় দার্জিলিং মানে বজ্রের দেশ। আবার অনেকের মতে 1765 দিকে কোনো এক লামা এদেশের মাটিতে পা রেখেছিলেন, তার নাম অনুসারে দার্জিলিং নামকরণ করা হয়। শুধুমাত্র যে দার্জিলিং তেমনটা নয়, চোখের খোরাক মনের বাসনা মেটাতে এর পরবর্তী নর্থ সিকিম সিটিং সবগুলোই যেন প্রকৃতির বক্ষস্থল। শহরে একঘেয়ে জীবনের ভার বইতে বইতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোকে একটুখানি স্বস্তির সঞ্চার খুঁজে দিতেই বোধ হয় উপরওয়ালার এই নির্ধারণ শ্রেষ্ঠে। চা পল্লবে ঘেরা উচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত হোমস্টোর যে ছোট্ট ছোট্ট কটেজগুলো রয়েছে, তার মধ্যে একটা কটেজের খোলা বারান্দায় বেতের চেয়ারে আর বেতের কারুকাজ করা রেলিংয়ে কুনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে অরু। ওর মুহবিষ্টের মতো চোখ দুটো পাহাড়ি ঝাল বেয়ে নামা সারি সারি চা বাগানে নিবদ্ধ। চা বাগানের পাশ দিয়ে কলকলিয়ে বয়ে যাচ্ছে সরু ঝর্ণার বহর, ঘাসের মতো দেখতে। ঝর্ণার সেই স্বচ্ছ পানিতে চুপচাপ ঝরে পড়ছে হাওয়ায় উড়ে আসা রং বেরঙের বনফুল। সকাল সকাল মেঘের চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি, অথচ মাত্র এক পশলা বৃষ্টি হলো। ঝমঝমিয়ে পড়া ঝরে পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিকণাগুলো সযত্নে ছাই নিয়েছে চা পাতার গায়ে। নিয়ন সূর্য কিরণে সেই বৃষ্টিকণাগুলো ঝিল ধরেছে বারে বারে, যেন এক নজর দেখলেই মনে হবে চা পাতা উপর কেউ সযত্নে স্বচ্ছ হীরের টুকরো সাজিয়ে রেখেছে। অরু সেই সকাল থেকে বসে বসে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে। দেখতে দেখতে চোখ জুড়িয়ে আসছে, তবু মন ভরছে না, বারবার ভাবনার এক জায়গাতে আটকে যাচ্ছে। প্রকৃতি এত অপরূপ কেন? দুগালে হাত দিয়ে চারিদিকে মুগ্ধ হয়ে নয়ন জুড়াচ্ছে অরু, আর মনে মনে ভাবছে কালকের কথা। কাল কৃতিকের সাথে অমন তাড়াহুড়ো করে ফ্লাইটে উঠে আরও এক দফা ঝটকা খেয়েছিল অরু। অরুর পরনে তখন হালকা গোলাপি টপস আর সুতির ঘাগরা ছিল, লম্বা চুলগুলো ছিল ক্লাচার দিয়ে বাঁধা। ওর পেছনে পেছনে উঠেছিল কৃতিক। ফ্লাইটে ওঠার পরেও কৃতিক এমন একটা ভাব করেছিল যেন ও আরেকটা দেশে নয়, বরং মতিঝিল থেকে হাতিঝিল যাচ্ছে। চারিদিকে পরিস্থিতি একটু মাথা ব্যথা নেই, আর না আছে কোনো হেলদোল। ফোন স্ক্রল করতে সে তো করতেই আছে। ওর কাণ্ডে এক পর্যায়ে বিরক্ত হয়ে পেছন থেকে ঘুরে অরু শুধোয়, আমাদের সিট কোথায়? কৃতিক ফোন থেকে চোখ সরিয়ে আলগোছে নিজের চুলে আঙুল বোলাতে বোলাতে বলে, বিজনেস ক্লাসে। আপনি এতটুকুর মধ্যে বিজনেস ক্লাস কিভাবে ম্যানেজ করলেন? আশ্চর্য। অরুর কথায় কৃতিক নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সামনে চলো, দেখতে পাবি। অরু ত্যাক্ত দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিককে রেখেই গটগটিয়ে বিজনেস ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্রেভিন ক্রুদের সাহায্যে বিজনেস ক্লাস খুঁজে নিয়ে দরজাটা খুলে অরু ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকালো, সাথে ভয়ও পেল মারাত্মক। কারণ ওকে দেখে ভেতরে থেকে এলিসা, অর্ণব, ক্যাথলিন ওরা সবাই একযোগে চেঁচিয়ে উঠে বলল, সারপ্রাইজ!
আকস্মাৎ চিৎকারে হকচকিয়ে উঠল অরু। সবাইকে এখানে এভাবে দেখতে পেয়ে মস্তিষ্ক আপাতত হ্যাং হয়ে আছে ওর। তাই অরু কোনো কিছু না ভেবে আবারও পিছনে ঘুরলো কৃতিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তবে পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে একটা শক্ত ঢেউ খেলানো পৌরুষালী বুকে ধাক্কা খেয়ে থমকে গেল অরু। তাড়াহুড়ো করে মাথা তুলতেই দেখতে পেল এটা কৃতিক। পরনে নেভি ব্লু হুডি আর ব্ল্যাক ওভার সাইজ ডেনিম, সামনের চুলগুলো সামলাতেই মাথায় আটকানো কালো চুপি আর ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হাসি। অরু ধরতে পারলো না কৃতিকের এই হাসির আসল কারণ। অজ্ঞতা। চোখ বড় বড় করে বিস্ময় কৃতিকের মুখের দিকে তাকিয়ে রইল অবুঝের মতন। কৃতিক ওর রহস্যময় হাসির অবসান ঘটিয়ে কাঁধ বাঁকিয়ে অরুর চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, হ্যাপি ফার্স্ট হানিমুন জার্নি বেবি। কৃতিকের কথাতে অরুর চোয়াল ছুলে পড়ে উপক্রম। এমন একটা আকস্মিক ঘটনায় আপনি ওর দু হাত চলে গেল নিজের মুখের উপর। অরু একবার ওদের সবার দিকে তাকাচ্ছে তো আরেকবার কৃতিকের দিকে। এদিক ওদিক তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠছে, তার মানে এটা প্রি প্ল্যান? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অরু পুনরায় চোখ ফুলিয়ে বলে, তাহলে আমাকে ব্যাগ গোছাতে কেন বললেন না? আমি তো কিছুই নিয়ে আসিনি। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে বলে, হুম, মন খারাপ করতে হবে না, সব কিনে দেবো বেবি, এনিথিং ইউ নিড। জামা কাপড়ের কথা মনে পড়তে অরু সম্বিত ফিরে পেয়ে নিজের শরীরের দিকে চাইলো। কাল রাতে ঝুম বৃষ্টিতে ভিজে ওরা কোনো মতে হোমস্টেতে এসে উঠেছিল। রাতের বেলা এমন পাহাড়ি এলাকায় বৃষ্টির মাঝে দোকানপাটও সবই বন্ধই ছিল, যার ফলস্বরূপ জামা কাপড় আর কেনা হয়নি অরুর। রাতে টপ স্কুলে গায়ে কৃতিকের হুডি চড়িয়ে ঘুমিয়েছে আর এখনও সেভাবেই। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকবে ও? তাছাড়া কৃতিকও তো কোনো জামা কাপড় আনেনি। জামা কাপড় তো দূরে থাক, টুথপেস্ট পর্যন্ত নেই ওদের কাছে। বিষয়টা বোধগম্য হতে বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করলো অরু। কৃতিক এখনও কমফোর্টার মুড়ি দিয়ে খালি গায়ে ঘুমোচ্ছে। বিয়ের বয়স বেশ কয়েক মাস হলেও অরু কৃতিকের একসাথে এক ঘরে রাত্রি যাপন করা হয়েছে হাতে গোনা কয়েকবার। সেখানে কাল রাতে ওরা দুজনই সত্যি কারের আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো একসাথে এক ঘরে এক বিছানায় ঘুমিয়েছে। বিষয়টা অরুর চিত্তে প্রশান্তির ঝড় বইয়ে দেয়। হৃদয় নিগ্রানো ভালোবাসাটুকু উগড়ে আসে বারবার। হুচাজ মনে হতে থাকে, উনি সত্যি আমার পাশে, সত্যি অবিশ্বাস্য। অরু যেই কয়দিনে কৃতিকের সাথে ঘুমিয়েছে ও খেয়াল করেছে কৃতিক সবসময় উপর হয়ে ঘুমায়। ওর চওড়া পৌরুষালী পৃষ্ঠদেশ কখনো কমফোর্টারের আড়ালে ঢাকা পড়ে না। বিষয়টা বরাবরই অরুর আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। এই লোক ঘুমের মাঝেও ম্যানলি আচরণ করে। ওর ভেবে পায় না কৃতিক এমন কেন। একটু কি কিউট হওয়া যায় না? সবসময় ডার্ক চকলেটই হতে হবে? একটু আচ্ছু মিল্ক চকলেট হলে ক্ষতি কি? অরুর মন গহীনে অযাচিত প্রশ্নের উত্তর দিল না গাঢ় ঘুমে বিভোর হয়ে থাকা কৃতিক। অরু মনের ভাবনা মনে পুষে রেখেই কাঠের তৈরি তকতকে মেঝেতে হাঁটু মেরে কৃতিকের শিওরে বসে পড়ে ও। এরপর হাত বাড়িয়ে ওর ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো করে নিজের নরম তুলতুলে আঙুল চালাতে চালাতে আনমনে বলে হচ্ছে, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না আপনি আমার এতটা কাছে। আপনি কি সত্যিই সেই জায়ান্ট কৃতিক যার বিছানায় ভুল করে ঘুমিয়েছিলাম বলে আমাকে চোখ দিয়েই ভস্ম করে দিয়েছিলেন? আপনি কি সেই জায়ান্ট কৃতিক যার সামনে একটু আওয়াজ করে কেঁদেছিলাম বলে আমাকে কনকনে ঠান্ডার মাঝে বাইরে বের করে দিয়েছিলেন? আমার তো এখনো সেই শুরু থেকে এই পর্যন্ত চোখ বন্ধ করলে মনে হয় সবটা স্বপ্ন। এত ভালোবাসা, এত আবেগ, আপনার এই মাত্রাতিক্ত আসক্তি সবকিছু আমার অতি ভ্রম মনে হয় মাঝে মাঝেই। যেন এক্ষুনি ভ্রম কেটে যাবে আমার, আর আপনিও আমাকে রেখে হারিয়ে যাবেন সেই সুদূর ক্যালিফোর্নিয়ায়। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আপনার দেখা আর আমি পাবো না সেই আগের মতো। ওর মুখে শুধু নামটাই শুনবো, আপনার কৃত্তিক কুঞ্জের ছোট সাহেব জায়ান্ট কৃতিক চৌধুরী। কিন্তু এবার তো আমি আর সহ্য করতে পারবো না সেই দহন। বলুন, সত্যি বলছি, তেমনটা হলে আমি মরেই যাব। কারণ কৃতিক কুঞ্জের ছোট সাহেব তো কেবল কৃতিক কুঞ্জেরই মালিক নয়, আমার মন, প্রাণ, আত্মা সব কিছুর দখলদারিও যে একমাত্র তার। জায়ান্ট কৃতিক, আপনি হরণ করেছেন আমার হৃদয়ে। ভালোবাসার সংজ্ঞা না জানা এক তরুণীর বুকে আপনি ভালোবাসার বিষাক্ত তীর নিক্ষেপ করেছেন, সূত্রপাত করেছেন।
প্রকাণ্ড জলোচ্ছ্বাসের। আর এখন আমার মনে ভালোবাসার তুফান বাঁধিয়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙে হারিয়ে গেলে আপনার খবর আছে। যেদিন আপনাকে খুঁজে না পাবো সেদিন আমিও হারিয়ে যাব অলিক আকাশে, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ক্যালিফোর্নিয়ার রাতের আকাশে ঘুরে বেড়াবো। তখন খুঁজবেন তো আমাকে, মনে পড়বে তো আমার কথা? হুট করে স্বপ্নের মতো করে পাওয়া মাত্রাতিরিক্ত ভালোবাসার উচ্ছ্বাসে একরাশ কাতরতা ঘিরে ধরেছে ওর হৃদয়। এতটা সুখ ওর কপালে সইবে কিনা তা নিয়েও সন্ধিহান মেয়েটা। ওর কাছে জায়ান্ট কৃতিক মানে অমূল্য সম্পদ, যা ও না চাইতে ও নিজের করে পেয়েছে। হারিয়ে যাওয়ার ভয় তো একটু থাকবেই। এই মুহূর্তে সেই ভয়ে জর্জরিত হয়ে চুপচাপ অশ্রুকণা বিসর্জন দিচ্ছে ওরও। ক্রন্দনরত অরুর ফোপানোর আওয়াজে ঘুমের মাঝে একটু নড়েচড়ে উঠল কৃতিক। ঘুম ঘুম গলায় অস্পষ্ট আওয়াজে ডেকে উঠল অরুকে। বেবি, কোথায় তুই? কৃতিক মাত্রই নড়ে চড়ে উঠেছে দেখে অরু তাড়াহুড়ো করে চোখের পানিটুকু মুছে নিজেকে স্বাভাবিক করে শান্ত স্বরে বলল, এই যে উঠুন, এবার শপিং এ যেতে হবে তো। আমাদের পড়ার কিছু নেই তো এখানে, বাথরুম ছাড়া। অরুর কথার পাছে কৃতিক বালিশে মুখ ঘষতে ঘষতে হাসকি স্বরে বলল, কেন নেই কেন? কালকে তো কিছু করিনি। অরু এবার উঠে দাঁড়িয়ে বিরক্ত স্বরে বলল, কাল যে এক কাপড়ে দার্জিলিং চলে এলেন, তা ভুলে গিয়েছেন? অরুর কথায় এতক্ষণে টনক নড়ল কৃতিকে। তবে ওর মধ্যে শপিং এ যাওয়ার কোনো রকম হেলদোল দেখা গেল না। ওর শরীরের কমফোর্টারটা আরেকটু ভালোভাবে গায়ে চড়িয়ে নতুন উদ্যমে ঘুমাতে ঘুমাতে অস্পষ্ট আওয়াজে বলল, ওয়ালেটে ইন্ডিয়ান কার্ড আছে, যেটা খুশি নিয়ে যা। আমি এলিসাকে ফোন করে বলে দিচ্ছি, ও তোর সাথে যাবে। এই অচেনা দেশে শুধুমাত্র এলিসা আপুকে ভরসা করে আপনি আমাকে একা ছেড়ে দেবেন? কৃতিক জুচ্ছুই আরাম করে সে বলল, আমি সঙ্গে গেলে ঠিক তোকে যেভাবে আগলে রাখতাম, এলিসাও সেভাবে রাখবে। আই বিলিভ ইন হার। এখন যা তো ঘুমাতে দে, নয়তো রাইড করতে পারবো না। আপনি ওখানে রাইডিং এ যাবেন, তাও এই পাহাড়ি রাস্তায় বৃষ্টির মাঝে? হুম। অরুর কথার প্রতি উত্তরে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে জবাব দিল কৃতিক। অরু শপিং এর উদ্দেশ্যে বেরিয়েছে অনেকক্ষণ। বেলা বেজেছে 10টা কি 11টা। কৃতিক এখনো ঘুমে তলিয়ে আছে। কি জানি কতদিনের ঘুম একসাথে ঘুমাচ্ছে ও। তবে কৃতিকের এই আরামের ঘুম বোধ হয় খুব একটা সহ্য হলো না ওর ব্যাংক ম্যানেজারের। সেই সকাল থেকে মুঠো ফোনে ভাইব্রেট বাজিয়ে ম্যানেজার সাহেব কল দিয়ে যাচ্ছেন তো দিয়ে যাচ্ছেন। ভাইব্রেটের কাপা আওয়াজে এক পর্যায়ে ঘুম ছুটে গেল। নড়েচড়ে উঠে ফোন রিসিভ করলো কৃতিক। এপাশ থেকে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ম্যানেজার সাহেব সালাম জানিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠছে, স্যার, আপনি বোধহয় ঘুমিয়ে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার। আসছেন? হ্যাঁ বলুন। কৃতিকের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা বলে, স্যার, সকাল সকাল আপনার ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা উইথড্র করা হয়েছে। কৃতিক মুখ থেকে একটু বিরক্তিকর আওয়াজ বের করে বলল, সো হোয়াট? ম্যানেজার সাহেব ভেবেছিলেন কৃতিক হয়তো অবাক হবে কিংবা প্রপার ইনফেকশন যেতে জানতে চাইবে, কিন্তু তেমন কিছুই না হতে তিনি ভরকে গিয়ে বললেন, না মানে স্যার, সকাল সকাল হুট করে এতগুলো টাকা। ম্যানেজারের কথা শেষ হওয়ার আগে কৃতিক মাঝপথে বলেছে, ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট মাই ওয়াইফ। ম্যানেজার সাহেব তাৎক্ষণিক নিজের বোকামিতে খাবি খেয়ে দুর্বল গলায় বলল, সরি স্যার, মাই মিস্টেক, ভেরি সরি। তারপর ওপাশ থেকে ভেসে এলো কল কেটে দেওয়ার পিক পিক আওয়াজ। ম্যানেজার সাহেব কল কেটে দিল। হাতের ফোনটা নিয়ে বিছানার একপাশে ছুড়িয়ে দিয়ে ফেলে কৃতিক। আবারও চোখ বুজে মৃদু হেসে অস্ফুটে বলল, বউটা বড় হচ্ছে, স্বামীর টাকা কিভাবে ওড়াতে হয় তার যথাযথ ট্রেনিং নিচ্ছে। গুড জব এলিসা। কৃতিকের কটেজের পাশেই যে কটেজটি অবস্থিত তার বেলকনিতে আপাতত বসে আছে নীলিমা। কোনো রকম চেয়ারে কিংবা স্টুলে নয়, মেঝেতে বসে আছে মেয়েটা। পরনে এখনও সেই 2 দিন আগের বাসি বেনারসি। জাগো জাগো চোখ দুটো ক্লান্তিতে কোটরে ঢুকে গিয়েছে। সুশ্রী মলিন সেই মলিন মুখে নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে নীলিমা। বক্ষপিঞ্জর থেকে ক্রমাগত উগরে আসছে চাপা দীর্ঘশ্বাস। নীলিমা যখন ওর জীবনের সাথে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো ভেবে ভারী দীর্ঘশ্বাস ছাড়লো, ঠিক সেই সময় রুমে প্রবেশ করে সায়র।
সারের চোখ মুখ ভীষণ গম্ভীর, সবসময় চঞ্চল হাসি খুশি ঠান্ডা মস্তিষ্কে সারের সত্তাটা হুট করেই কাল থেকে কেমন যেন উধাও। সারের হাতে কিছু শপিং ব্যাগ ছিল ও সেগুলোকে নীলিমার সামনে ধরে গম্ভীর গলায় বলল। চেঞ্জ করে নাও। নীলিমা ঝগড়া করার অবস্থায় নেই, তাছাড়া সারের চোখ মুখ দেখেও মনে হচ্ছে না যে ও ঝগড়া করতে ইচ্ছুক। তার উপরে দুদিন ধরে এক কাপড়ে থাকার দরুন শরীরটাও কেমন কুটকুট করছে, তাই উপান্তর না পেয়ে প্যাকেটগুলো হাতে নিল নীলিমা। আসলে গতকাল অরু বেশ কিছু জামা কাপড় দিয়েছিল নীলিমাকে, কিন্তু অরুর তুলনায় নীলিমা একটু গুলুমুলু আর লম্বা হওয়ায় সেগুলো নীলিমার হয়নি, কারণ অরু বেশিরভাগই লং স্কার্ট আর টপস পরে। আর না তখন জামা কাপড় নিয়ে ওর কোনো রকম খেয়াল ছিল। অগত এক কাপড়েই এদেশ থেকে পাড়ি দিয়ে আরেক দেশে চলে আসতে হলো নীলিমাকে। নীলিমা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেও সায়র গিয়ে বারান্দায় দাঁড়ালো। বারান্দার রেলিংয়ে দু হাতে ভর করে দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলাতেই বুক চিরে এক ফালি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। এটা মূলত সায়রের হোমস্টে, শুধু একটা নয়, দার্জিলিং স্টিং মিলিয়ে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে সায়রের। সবগুলোই সায়রের বাঙালি ম্যানেজারের দায়িত্বে নিয়ে দেখাশোনা করে। সায়রের পৈতৃক নিবাস দার্জিলিংয়ে, তবে পূর্বপুরুষ আর বন্ধুমহল বাংলাদেশি হওয়ায় বাংলাটা ওর ভালোই আয়ত্তে। সায়রের বাবা মা নেই বাড়িতে, কাকা জ্যাঠা দূরসম্পর্কের আত্মীয় স্বজন ছাড়া রয়েছেন, তাদের সাথেও সায়রের একেবারে যোগাযোগ নেই বলেই চলে। এক কথায় বলা যায় পুরো পৃথিবীতে একটা নীলিমা আর একটা শক্ত ভিতের মতো বন্ধুমহল ছাড়া সায়রের আপন বলে কেউ নেই। তাই তো নিজের শহর ফিরে নতুন বউ আর বন্ধুদের নিয়ে নিজেদের সবচেয়ে পছন্দের হোমস্টেতেই উঠেছে সায়র। এখন শুধু অপেক্ষার পালা। সায়রের নববিবাহিতা রাগিনী সবকিছুর জন্য সায়রকে আদৌ ক্ষমা করে মেনে নেবে, নাকি মা বাবার মতো সেও তার নিজস্ব পথ বেছে নিয়ে সায়রকে একা করে দিয়ে চলে যাবে। সায়রের ভাবনা ছেদ ঘটে কাঠের দরজা খোলার খুটখুট আওয়াজে। সম্বিত ফিরে এলো সায়র, পেছনে তাকিয়ে দেখতে পায় নীলিমা দাঁড়িয়ে আছে, পরনে ওর কিনে দেওয়া ফ্লোরাল প্রিন্টের সুতির চুড়িদার। সায়রের পছন্দ বরাবরই অতুলনীয়, যার ফলস্বরূপ বন্ধু মহলের অগাধ বিশ্বাস একবার সায়রের চোখ যেটাতে আটকে যায় সেটা সুন্দর হবে। সেক্ষেত্রে বলা যায় সায়রের চোখ নীলিমাতে আটকে গিয়েছিল। তা নীলিমা যথেষ্ট সুন্দরী রমণী, আর এই মুহূর্তে সায়রের কিনে দেওয়া জামা কাপড় পরে ওকে আরও বেশি আকর্ষণীয় আর লাবণ্যময়ী লাগছে সায়রের দু চোখে। বারবার মনে হচ্ছে বাইরের অপরূপ প্রকৃতির মাঝে নীলিমাকে বসিয়ে দিলে প্রকৃতির অপার সৌন্দর্য ও বোধহয় ফিকে হয়ে যাবে এই শ্যামলতার তরুণীর কাছে। কি সুন্দর মেয়েটা! ফ্লোরাল চুড়িদারে চাপা গায়ের রংটাও কেমন চলচল করছে। আজকে বোধহয় নতুন করে আবারও সায়র মুগ্ধ হলো তার রাগিনী রূপে। তবে মুখে টু শব্দ করল না, নীলিমার দিকে এগিয়েও গেল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল যথাস্থানে। সায়র কোনো কথা বলছে না দেখে নীলিমাই ধীর পায়ে এগিয়ে এলো সায়রের দিকে। যেতে যেতে মনে মনে নীলিমা ভাবছে, কি হলো লোকটার? এতদিন তো কথা বলে বলে পাগল করে দিত, অযথা বিরক্ত করতো, ভুলভাল জোকস শোনাতো, অথচ আজ এমন একটা পরিস্থিতিতে চুপ করে আছে কেন? এমন একটা ভাব যেন উনি আমাকে নয়, আমি ওনাকে বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করেছি। আশ্চর্য! নীলিমা সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে সায়র নির্লিপ্ত কণ্ঠে শুধল, কিছু বলবে? জামা কাপড় সব ঠিকঠাক হয়েছে? নীলিমা নিজের মাথাটা নিচু এদিক ওদিক নাড়িয়ে ইতস্তত কণ্ঠে বলল, ইনারের সাইজ ঠিক হয়নি। নীলিমা এত সহজে কথাটা বলে দিল যে ওর কথাটা শুনে সায়র আচমকা কাশি উঠে গেল। ও কাশতে কাশতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমি তো জানতাম না, তাই ওইভাবে আর কি আসলে আমি তো জানতাম না তাই ওইভাবে আর কি বুঝতে পারিনি। সমস্যা নেই, বিকেলে সবাই ঘুরতে বের হবে, তখন এক ফাঁকে কিনে দেব। আমাকে আমাকে অ্যাকচুয়াল সাইজটা বলে দিও। নীলিমার সঙ্গে সঙ্গে চোখ তুলে সুকুটি করে বলল, আপনি কিনে দেবেন? সায়র কাশতে কাশতে মাথা চুলকে এইদিক ওদিক তাকিয়ে বোকাদের মতো করে বলল, এখানে আমি ছাড়া কিনে দেওয়ার মতো আর কেউ আছে?
দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে মাত্রই হোমস্টেতে ফিরল অরু। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ সুজি মামার দেখা নেই আজ। শহরের দিকে যা একটু সূর্য রশ্মি চোখে পড়েছে, পাহাড়ে চূড়ে উঠতে উঠতে সেটাও মিলিয়ে গিয়েছে। চারিদিকে মেঘাচ্ছন্ন ভেজা তুলোর মতন মেঘেদের ভেলায় সবুজ চা বাগানকে গাঢ় সবুজ লাগছে। কি অপরূপ দৃশ্য! অরু আরো এক দফা মুগ্ধ হতে হতে কটেজে ফিরে এলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শপিং ব্যাগগুলো একপাশে রেখে অরু এদিক ওদিক কৃতিককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। ও এমন একটা পর্যায়ে আছে যে কৃতিককে ঠিক কী বলে যে সম্বোধন করবে সেটাই ভেবে পায় না। ভালোবাসা যখন চরম শিহরে পৌঁছে যায় কিংবা একান্ত কাছাকাছি মুহূর্তগুলো, তখন তো নাম ধরেই ডেকেই ফেলে, কিন্তু সচরাচর নাম ধরে ডাকাটা ওর কাছে কেমন যেন মুখে বাঁধে। কারণ সম্পর্ক যাই হোক, কৃতিক ওর চেয়ে 12 বছরের বড়। এদিকে কিছু একটা বলে ডাকা যাচ্ছে না দেখে অরু চোখ দিয়ে খুঁজে খুঁজে হয়রান। এক পর্যায়ে উপান্তর না পেয়ে অরু ভাইয়াই বলে ডেকে উঠল কৃতিককে। কৃতিক ভাইয়া শুনছেন? কোথায় আপনি? অরু ডেকে ওঠার সঙ্গে সঙ্গে কৃতিক ওকে টান মেরে বারান্দায় নিয়ে এসে দেয়ালের সাথে চেপেই ধরলো। কপালটা ভীষণ ভাবে কুচকে রেখে শক্ত গলায় বলল, কে তোর ভাইয়া? অরুর মুখে জবাব নেই। ও তাকিয়ে আছে কৃতিকের দিকে। আজ এই প্রথম কৃতিককে গ্লাস পড়তে দেখলো অরু। চিকন ফ্রেমের বড় বড় দুটো জুৎসুই গ্লাস তাকে মারাত্মক সুদর্শন লাগছে। আজকাল ল্যাপটপে কাজ করলেই চোখে গ্লাস লাগায় কৃতিক, আর এই মুহূর্তে চশমা পরিহিত কৃতিককে এতটা কাছ থেকে দেখে শুষ্ক ঠকিল অরু। পরক্ষণেই ভেতরে উথাল পাথাল অবাধ্য অনুভূতিগুলোকে দমাতে চোখ নামিয়ে নিল, নিচে চাইল ও। অরু নিচে যে আছে দেখে কৃতিক ওর দিকে সামান্য গ্রীবা নামে হিসিসি বলল, কে তোর ভাইয়া? অ্যান্সার মি। অরু জবাব দিল না, মাথা নিচু করে ছোট কামড়ে দাঁড়িয়ে রইল শুধু। ডু ইউ থিঙ্ক আই এম ইয়োর ব্রাদার? কৃতিকের কথায় অরু এবার তাড়াহুড়ো করে না সুযোগ মাথা নাড়লো। কৃতিক পুনরায় বলে, ওকে ফাইন, তাহলে আমার গ্লাস খোলো। তৎক্ষণাৎ অরু চকিতে মাথা উঁচিয়ে কৃতিকের চোখে চোখ রাখলো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও। কি বললো মাত্র? কৃতিক খোলো? প্রথমবার তুমি সম্বোধনে ফুট করে কেমন যেন একটা বউ বউ শিহরণ ছড়িয়ে গেল অরুর সর্বাঙ্গ জুড়ে। অরু কাচুমাচু করছে দেখে কৃতিক পুনরায় বলল, আমি কিছু বলেছি? আমার চশমাটা খুলে ফেলো অরু। অরু এবার কথা শুনল কৃতিকের। নিজের কম্পিত 2 হাত বাড়িয়ে খুলে ফেল কৃতিকের গ্লাস তখনও অরুর হাতেই ছিল। কৃতিক আর সেটাকে রেখে দেওয়ার অপেক্ষা করলো না, তার আগেই ধৈর্য হারিয়ে তড়িৎ গতিতে অধর ডুবালো অরুর উষ্ঠধরে ভাঁজে। অরুর ঠোঁটে একের পর এক গাঢ় চুমু এঁকে দিতে দিতে কৃতিক হিসিয়ে বলে, এবার বল কে তোর ভাইয়া? ভাইয়ারা কি বোনদের সাথে এমন কিছু করে যে আমি করছি? অরু তৎক্ষণাৎ চোখ খিচে না সুযোগ মাথা নাড়ল কৃতিক। সেভাবেই অরুর হাতটা তুলে চোখের সামনে এনে দুজনার কাপড় রিংগুলো ইশারা করে বলল, দেখ তো তোর অনামিকা আঙ্গুলে আমার দেওয়া জিনিস। অরু এবার হ্যাঁ না দুই দিকে মাথা নাড়ল কৃতিক। এক হাতে ওর তুলতুলে কোমল বাঁকানো কোমরটা শক্ত করে একটু চেপে ধরে বলল, দেখ তো তোর অনামিকা আঙ্গুলে আমার দেওয়া রিংটা চকচক করছে। এটা কারা দেয় জানিস? লাভাররা। আমি তোর লাভার, তাই তোকে এটা দিয়েছি। এটার মানে হচ্ছে তুই শুধু আমার প্রপার্টি, তোকে আর কেউ অ্যাপ্রোচ করতে পারবে না, নো ওয়ান। কৃতিকের কথায় ওকে শান্ত করার উদ্দেশ্যে অরু চোখ বুজে জলদি হাসোচক মাথা নাড়ালো। কৃতিক এবার অরুর বন্ধ চোখের দিকে তাকে বাঁকা হেসে 2 হাতে ওর টপসটা ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে। এই পর্যায়ে এসে আকস্মাৎ চোখ খুলে কৃতিকের 2 হাতে চেপে ধরল অরু। কৃতিক সঙ্গে সঙ্গে অরুকে ছেড়ে দিয়ে 2 পকেটের হাত গুজে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে ঠকঠক করে সেটা পান করে ধপ করে বসে পড়লো বেতের চেয়ারে। অরু একটু মাথা তুলে কৃতিকের আগাগোড়া পর করে মিনমিনিয়ে শুধল। রাগ করেছেন? কৃতিক জবাব দিল না। অরুকে টেনে এনে নিজের উরুর উপর বসিয়ে ওর কাঁধে নাক ঘষতে ঘষতে অসহায় স্বরে বলল, আর কতদিন হার্টবিট? ইটস বদারিং মি, আই ক্যান্ট। উফ। কৃতিক বেশ বিরক্ত। ব্যাপারটা বুঝতে পেরে অরু নরম স্বরে বলল, আমি সরি। অরু হঠাৎ ক্ষমা প্রার্থনায় কৃতিক নিজের মাথা তুলে শুধল।
তুই কেন সরি হচ্ছিস? এই যে বারবার আপনার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য। অরুর কথা কৃতিক জিভ দিয়ে অদর ভিজিয়ে নিজেকে সামলে নিয়ে ঠোঁটের ভাঁজে কিছু হাসির রেখা চেনে বলল, ইটস ন্যাচারাল বেবি, এতে আমি মন খারাপ করিনি। তুই বড় হয়ে গিয়েছিস, এটা আমাদের দুজনের জন্যই ঠিক কত বড় ব্লেসিং সেটা ভবিষ্যতে বুঝতে পারবি। এখন চল। অরু অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। কোথায় যাব? না, কৃতিক ওকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, তোর পছন্দের শহরে এসেছিস অথচ ঘুরে দেখবি না নাকি আজকে সারাদিন আমার সাথে? কৃতিকে মাঝপথে থামিয়ে দিয়ে অরু হকচকে বলে ওঠে। যাব না। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, লেটস গো বেবি। ওর মতে পুরো দার্জিলিং শহরটা বিস্ময়কর। এখানে আলাদা করে দেখতে যাওয়ার মতো কিছুই নেই। কটেজের বারান্দায় বসে বসেও দার্জিলিং এর প্রকৃতি সৌন্দর্য আহরণ করা যায় নির্বিঘ্নে। তবুও সবাই মিলেমিশে বেশ কয়েকটা টুরিস্ট এরিয়াতে ঘুরে বেরিয়েছে ওরা। সারা বিকেল ঘোরাঘুরি করে এখন স্ট্রিট মার্কেটে ঢুকেছে সবাই। কৃতিক ভিড়ভাট্টার মধ্যে নেই, তাই একটা বাইক রেন্টে করে অরুকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছে রাইডিংয়ে। পাহাড়ের বাঁকে বাঁকে সরু রাস্তা, খুব ধীর গতিতে রাইড করছে কৃতিক। পাছে না বড় বড় খাদ দেখে ওর আবার ভয় পেয়ে যায় সেই চিন্তায়। কয়েক ঘন্টা রাইডিং শেষে ওরা যখন আবারও শহরের মুখী হলো তখন পেট্রোল নিতে পেট্রোল পাম্পে ঝুঁকে পড়ে কৃতিক। ও অরুকে একটা জায়গায় দাঁড় করে বলল, বেবি ওয়েট এ মিনিট, ওকে? হ্যাঁ সূচক মাথা নাড়ালো, সায় জানালো কৃতিক। গাড়িতে পেট্রোল তুলতে গিয়ে যায়। কৃতিক যখন নিজের কাজে বিভোর মনোযোগী তখনই পেছন থেকে একজন অত্যাধুনিক গোছের সুন্দরী মহিলা রিনটিনে আওয়াজে ডেকে উঠলো ওকে। হে জায়ান, কৃতিক ওরফে মিস্টার অভদ্র। পরিচিত অপরিচিতর মাঝে ঝুলতে থাকা এক নারী কণ্ঠের শুনে আস্তে করে ঘাড় ঘোরালো কৃতিক। পেছনে তাকিয়ে চোখ মুখ স্বাভাবিক রেখে স্পষ্ট কণ্ঠে জবাব দিল, ইয়েস। কৃতিক ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গে মেয়েটা আন্তরিকতা স্বরূপ শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কৃতিকও থতমত খেয়ে ওর পিঠে হালকা হাত ছোঁয়ালো। ওদিকে মেয়েটার কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল অরুর। অধর যুগল আলাদা হয়ে গেল আপনা আপনি। দু হাত মুষ্টিবদ্ধ রেখে নিজেকে কোনো মতে সামলে অরু মনে মনে বলল, ওনাকে ছেড়ে দিন আপু, উনি আমার, শুধু আমার। মেয়েটা কৃতিককে অভিবাদন সুলভ হাঁক করে একগাল হেসে বলল, চিনতে পেরেছ? আই অ্যাম। কৃতিক একটু চিন্তা করে বলল, শ্রাবণী রাইট? বাংলাদেশে আমাদের সাথে নর্থ সাউথে পড়তে, আর তোমার বোন তো সান ফ্রান্সিসকোতে পড়াশোনা করে, সায়নী অর সামথিং। শ্রাবণী হেসে বলল, হ্যাঁ, ও দেশে এসেছে বলেই দার্জিলিংয়ে বেড়াতে আসা। বাই দ্য ওয়ে, তোমার খবর কি? সেই যে নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন আগেই বেরিয়ে গেলে, তারপর তো আর খুঁজে পেলাম না। কৃতিক হাতের কাজ সারতে সারতে বলল, এই চলছে। বিয়ে করেছ? শ্রাবণীর কথায় কৃতিক হাসুচোখ মাথা নাড়িয়ে পাশ ঘুরিয়ে আঙুল দিয়ে ইশারা করে বলল, ইয়েস, মিট মাই ওয়াইফ। কথার মাঝপথে আটকে গেল কৃতিকের, কারণ অরু এখানে নেই। এখানে তো দূরে থাক, পুরো পেট্রোল পাম্পের আশেপাশেও নেই। চারিদিকে চোখ বুলিয়ে কৃতিক শ্রাবণীকে তৎক্ষণাৎ বিদায় জানিয়ে বলল, আমি আসছি। শ্রাবণী উপর নিচ মাথা নাড়ল। কৃতিক দ্রুত চলে যায় সেখান থেকে। কৃতিক চলে যেতে শ্রাবণী কাঁদো কাঁদো গলায় ফিরফিরালো, আমার ক্রাশেরও বিয়ে হয়ে গেল। গাড়ি থেকে নেমে পেছন দিকে তা শ্রাবণী বলে উঠছে, ওইটা আমারও ক্রাশ দি ভাই। তার চেয়েও বড় কথা, জেকে স্যারের ওয়াইফ আমার ভালো ফ্রেন্ড। শ্রাবণী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা মেয়েরা সবসময় রেড ফ্ল্যাগের প্রেমে পড়ি কেন বলো তো? সায়নী ঠোঁট উলচে শান্ত স্বরে বলল, হু নোজ। রাস্তার এইদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে অরু দেখা পেল কৃতিক। ও দেখলো দুহাটুতে মুখ গুজে ফুটপাতে বসে আছে অরু। এভাবে অরুকে বসে থাকতে দেখে কৃতিক এগিয়ে এসে বলল, কি হয়েছে, এখানে বসে আছিস কেন? তুই যে এত দূর চলে এলি, একবারও আমাকে বলে এসেছিস? তোর সাহস কি করে হলো এমন একটা অচেনা জায়গায় আমাকে না জানিয়ে এত দূর চলে আসার? কৃতিকের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে অরু উঠে দাঁড়ালো। অতঃপর ওর কথার কোনরূপ জবাব না দিয়ে এক প্রকার অগ্রাহ্য করে হাঁটা ধরল অন্যদিকে। অরুর এহেন কাণ্ডে পেছন থেকে কৃতিক ডেকে
চোয়াল শক্ত করে দৃঢ় গলায় বলল। ওরু কোথায় যাচ্ছিস? অরু যেতে যেতে জবাব দিল। আপনি থাকুন, আপনার বান্ধবীকে নিয়ে আমি চললাম। অরুর কথায় একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। অতঃপর অনেকটা জিদি গলায় অরুকে উদ্দেশ্য করে কৃতিক বলে উঠল। যেখানে খুশি যা, তার আগে তোকে ছাড়া কিভাবে বাঁচবো সেটা শিখিয়ে দিয়ে যা। এবার হাঁটার গতি পুরোপুরি থেমে গেল অরুর, আর এক পাও সামনে বাড়ানোর শক্তি নেই ওর। ও ওখানেই আটকে পড়েছে। কৃতিকের প্রণয় শক্তি অদৃশ্য শেকলে বাধা পড়েছে ওর পা দুটো। অরু দাঁড়িয়ে পড়েছে দেখে কৃতিক একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে শক্ত করে গলা জড়িয়ে তুলল অরুর। এরপর ওর কানের কাছে চোদনি আজকে স্বরে বলল। আমায় ছেড়ে কোথায় যাবি তুই? আমি যেমন অতিরিক্ত ভালোবাসা দেই তেমনি কষ্টটাও অতিরিক্তই দেই, মাইন্ড ইট। আজকে প্রথমবার তাই ওয়ার্নিং দিলাম, দ্বিতীয়বার আমাকে ছেড়ে যাওয়ার কথাটা উচ্চারণ করার স্পর্ধা দেখানোর আগেই তুই শেষ। আই রিপিট, মেরে ফেলবো একদম।